বাংলাদেশে জাতীয় ফুটবল দলের হেড কোচ হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নামিদামি অনেক কোচরাই আবেদন করেছেন, যেই আবেদনের সংখ্যা প্রায় ৩০০রও অধিক। বাফুফে কমিটি করে সেই লিস্টটাকে ছোট থেকে ছোটতর নিয়ে আসছে, কিন্তু একটি নাম সবচেয়ে জোরালোভাবে ভেসে আসছে। নেইমারদের 2016-তে অলিম্পিক জেতানো ব্রাজিলিয়ান কোচ রোজারিও মিকেল। আমাদের বিশ্বস্ত সূত্র বলছে, যদি সবকিছু ঠিক থাকে রোজারিও মিকেলই হতে যাচ্ছে হামজা শহীদদের পরবর্তী হেড কোচ। তবে কিছু আর্থিক জটিলতার বিষয় রয়েছে, সেই দিকে আজকে আমরা যাব না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রোজারিও মিকেলের ফরমেশন, ট্যাকটিক্স, গেম প্লে এবং তিনি কিভাবে বাংলাদেশের জাতীয় ফুটবল দলে ইম্প্যাক্ট রাখতে পারেন। এবং একই সাথে আমরা কথা বলবো বাংলাদেশ ফুটবলে বর্তমানে যে ফুটবলাররা রয়েছেন তারা কি তার প্ল্যানে, ট্যাকটিক্সে সেই একই তালে কাজ করতে পারবেন কিনা। তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রোজারিও মিকেল সাধারণত সবচেয়ে বেশি যেই ফরমেশনে খেলায় সেটি হচ্ছে 4-2-3-1 এবং তার সবচেয়ে বেশি খেলানো এবং কার্যকারী ফরমেশন হচ্ছে এটি। এই ফরমেশনটাকে আমরা ব্যাখ্যা করব। এছাড়াও তিনি আরও অনেকগুলো ফরমেশন ব্যবহার করেন প্রতিপক্ষ, পরিস্থিতি এবং প্লেয়ার ভেদে। এছাড়া তিনি 4-4-2 ব্যবহার করেন, 4-3-3 ব্যবহার করেন প্রতিপক্ষের বিবেচনায়। রোজারিও মিকেল তার সমকক্ষ যে দল প্রতিপক্ষ তাদের জন্য 4-2-3-1ই ব্যবহার করেন বেশি, এবং যদি প্রতিপক্ষে একটু দুর্বল হয় তুলনামূলক তাহলে সেই ক্ষেত্রে তিনি 4-3-3 ব্যবহার করেন। এতে তিনি বেশি প্রেস করতে পারেন, বেশি অ্যাগ্রেসিভ ফুটবল খেলার চেষ্টা করেন। তবে এই যদি একটু শক্তিশালী দলের বিপক্ষে তিনি 4-4-2-তে যান, যেই জায়গাতে তিনি কখনোই লো ব্লক করেন না, মিড ব্লক করেন এবং কাউন্টার অ্যাটাক ফুটবল খেলেন, ওই জায়গাতে তিনি ব্লক এবং এই যে ডিফেন্সিভ ট্রানজ্যাকশনে খুব ভালো রেখে অ্যাটাকিং এই যেই কাউন্টার অ্যাটাক ফুটবল সেটাই খেলতে পছন্দ করেন। এবার যদি আসি আমরা তার ফরমেশনে, যেটা দেখলাম সেটা হচ্ছে তার 4জন ডিফেন্সের ব্যাকলাইন থাকে, 2জন সিবি, 2জন ফুলব্যাক খুব একটা বেশি ওই উপরে ওঠে না, কিন্তু তারা অনেক ওয়াইডে থাকে। এর পরবর্তীতে তার এই 4জন ব্যাকলাইনের উপরে মিডফিল্ড থাকে দুজনই হচ্ছেন ডিফেন্সিভ মিডফিল্ডার, এবং তিনি তার এই ফরমেশনে 2জন ফ্রিবিট নিয়ে খেলে। এই 2জন ফ্রিবিট তাকে আসলে যেই ডিফেন্সিভলি অনেক বেশি স্ট্যাবিলিটি দেয় এবং দলের শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করে। এখানে একজন ফ্রিবিটের কাজ হচ্ছে দল যখন এই একটু বল লুজ করবে তখন সে একটু নিচে এসে ডিফেন্সিভ কাজে হেল্প করবে, আর অন্যজনের কাজ হচ্ছে দল মিডফিল্ডে যখন বল উইন করবে সে ড্রাইগোনালি হচ্ছে যে বলগুলো ফাস্ট করবে এবং একটু উপরের দিকে উঠে খেলার চেষ্টা করবে। এটা কি বলছি আমি, যে প্রোগ্রেসিভ যে লেভেলটা রয়েছে, যে লেভেল থেকে বাংলাদেশ বা টিম অ্যাটাকিংয়ে আগাবে বিল্ড আপের উপর থেকে, ওই জায়গা থেকে সে আসলে অপারেট করবে। আর ওই 2জনের উপরে 3জন মিডফিল্ডার থাকেন, তারা সাধারণত মিডফিল্ডার না, তারা ডাইনামিক ফুটবলার হিসেবেই থাকেন, যে একজন অ্যাটাকিং মিডফিল্ডার থাকেন এবং 2 সাইডে 2জন উইঙ্গার থাকেন। উইঙ্গাররা অনেক বেশি ডাইনামিক হয়, এখানে উইঙ্গাররা অনেক বেশি ফ্রি রোল পায় তার অধীনে। তারা উপরে উঠে খেলে, নিচে নেমে খেলে এবং সিঙ্গেল একজন স্ট্রাইকার উপরে থাকেন। সো সবচাইতে বেশি কার্যকারী ভূমিকাটা এখানে পালন করে হচ্ছে যে যেই 2জন ফ্রিবিট রয়েছেন তারা, একজন যখন আক্রমণের দিকে হেল্প করে, অন্যজন তখন একটু ডিফেন্সিভলি নেমে আসে। সো এই জায়গাতে তার এই ফরমেশনটা অনেক বেশি ব্যালেন্সড একটা ফরমেশন, এই যদি ডিফেন্সিভলি বলেন, অফেন্সিভলি বলেন। তবে এই জায়গাতে ফুটবলারদেরকে একটু টেকনিক্যাল বিষয়গুলো জানা থাকতে হয়, না হলে একটু সমস্যায় পড়তে হয়। এই বিষয়টা তার উইকনেসের জায়গাতে আমরা পরবর্তীতে আলোচনা করব, এবং ট্যাকটিক্সের জায়গাতে অনেক কিছু আলোচনা করার রয়েছে। সো আমরা ফরমেশন মোটামুটি এই পর্যন্ত দেখলাম, এবং 4-2-2 যদি বলি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে, তাহলে তিনি সেই জায়গাতে খুব একটা বেশি লোতে আসে ব্লক করেন না, ব্লকটা করে হচ্ছে মিডে, অর্থাৎ ডিফেন্স লাইনের উপর থেকে মিড লাইনের নিচ পর্যন্ত একটা কমপ্যাক্ট লাইন তৈরি করে রাখেন, এবং তার এই লাইনটা ভাঙা খুব কঠিন হয়ে পড়ে। ওই জায়গাতে কখনো কখনো তার ওই যে 2জন স্ট্রাইকার তারা 1-1-এও শিফট করে ফেলে। সো তার মূল যেই ফরমেশন 4-2-3-1 সেটাকে মানে খুব সহজেই হচ্ছে যে কি 4-4-2-তে চেঞ্জ করা যায়, 4-3-3-তেও চেঞ্জ করা যায়, একই রকম ফুটবলার দিয়ে বা সিচুয়েশন বুঝে, প্লেয়ার বুঝে। অনেক সময় দেখা গেছে প্লেয়ারের ঘাটতি থাকে, প্লেয়ার ইনজুর থাকে, প্লেয়ারকে সাবস্টিটিউট করতে অথবা রেড কার্ড জনিত সমস্যা হতে পারে, তখন সিচুয়েশন বুঝে তার এই ফরমেশন পরিবর্তন হয়। আশা করছি তার এই ফরমেশনের বিষয়টা আপনি বুঝে গিয়েছেন। এবং এই যে 4-2-3-1 এটি কিন্তু বর্তমান মডার্ন ফুটবলে অনেক জনপ্রিয় একটি ফরমেশন। বিশ্বের অনেক নামি দামি ক্লাব ম্যানেজাররা
এই ফরমেশন ব্যবহার করে। আপনি যদি এই সিজনে বায়ার্ন মিউনিখের খেলা দেখেন তাহলে বায়ার্ন মিউনিখের কোচ এই ভিনসেন্ট কম্পানিও সর্বাধিক যেই ফরমেশনটি ব্যবহার করে সেটি এটি 4-2-3-1। এবার যদি আমরা তার ট্যাকটিক্সের বিষয়তে আসি, তার ট্যাকটিক্যাল বিষয়ে 5টা জিনিসে আমি তাকে ভাগ করতে চাইব। একটা হচ্ছে স্ট্রাকচার্ড বিল্ড আপ, দ্বিতীয়ত ডাবল ফ্রিবিট ডিসিপ্লিন, তৃতীয়ত ফ্লুইড অ্যাটাকিং লাইন, চতুর্থ এবং সবচাইতে তার স্ট্রেংথের জায়গা তার দলের সেটা হচ্ছে ট্রানজেকশন প্লে। স্যার তার ওই জায়গাতে ট্রানজেকশন প্লেটা খুব বেশি কুইক হওয়া লাগে। এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এরপর হচ্ছে মিড ব্লক ডিফেন্সিভ শেপ, পঞ্চম যেটা। সো আমরা তার ট্যাকটিক্সে এই 5টা জিনিস সবচেয়ে বেশি দেখতে পারি। আমরা যদি প্রথমে বলি স্ট্রাকচার বিল্ড আপের কথা, তাহলে আমি এর আগে ফরমেশন আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিয়েছি বা বলেছি যে ফরমেশনটা এভাবে। সো ওই যে ফরমেশনে তার যেই 2টা ফ্রিবিট থাকে, তারা উঠানামা করে নিচ থেকে খেলা বিল্ড আপ করা, হ্যাঁ, সব কিছু খুব একটা বেশি আক্রমণাত্মকও না, আবার অনেক বেশি ডিফেন্সিভও না। এই যে তার একটা সুশৃঙ্খল ব্যালেন্স, একটা এই ফরমেশনে নেমে বলটাকে কন্ট্রোলে রাখা, পজিশন রাখা, তার ফুলব্যাকরা খুব বেশি উপরে উঠে না, ওয়াইডে থাকা, তার হচ্ছে যে আপনার যেই উইঙ্গাররা রয়েছে উইঙ্গাররা ডাইনামিক রোল প্লে করা, এই সব কিছু তার টিমটাকে অনেক বেশি ব্যালেন্স রাখে এবং বিল্ড আপে সাহায্য করে। এটাকেই বলছি যে স্ট্রাকচার্ড বিল্ড আপ। পরবর্তীতে 2 নম্বরে যদি বলি ডাবল ফ্রিবিট ডিসিপ্লিন। ডাবল ফ্রিবিট ডিসিপ্লিনটা আমরা খুব একটা বেশি এই আমাদের জাতীয় দলে এর পূর্বে দেখি নাই, কিন্তু আপনি ইউরোপিয়ান বড় বড় ক্লাবগুলোতে যদি দেখেন যে ফ্রিবিটের কাজ কিন্তু ফ্রিবিটের মধ্যে একজন থাকে, একজন যদি দুজন হয় তাহলে একজন হচ্ছে ডিফেন্সিভ আর একজন একটু অফেন্সিভ, অর্থাৎ একজন ডিফেন্সিভলি হেল্প করে। সে সবসময় বল লুজ করার সাথে সাথে সেন্টার ব্যাকদের দিকে একটু নিচে নেমে আসে, ডিফেন্সিভলি হেল্প করে। আর অপরজন হচ্ছে মিডফিল্ডে বল দখল করবে, বল উইন করবে, সাথে সাথে ডায়াগোনালি সে হচ্ছে যে থ্রু পাস বাড়াবে। তার এই যে দুইটা ডিসিপ্লিন থাকে এবং এই অ্যাটাকের দিকে প্লাস আপনার ডিফেন্সিভলি, এই জিনিসটা সমন্বয় করে টিমটাকে অনেক বেশি ব্যালেন্স রাখে, সুশৃঙ্খল রাখে। তৃতীয়ত আমরা বলছি ফ্লুইড অ্যাটাকিং লাইন। যে ফ্লুইড অ্যাটাকিং লাইন, তার যে 3 মিডফিল্ডার্স রয়েছে, যারা মিডফিল্ডার এবং উইঙ্গার্স একজন স্ট্রাইকারের পিছনে, এরা কিন্তু অনেক বেশি ডাইনামিক। এরা কখনো একটু নিচে নেমে এসে আবার একটু উপরে উঠে, মানে যে উইঙ্গার দুজন একটু উইং ব্যাকের জায়গায় ফিরে আবার তারা উপরের দিকে চলে যায়। আপনার এই জিনিসটা যদি বুঝতে কষ্ট হয়, আপনি একটু কষ্ট করে রোজারিও মিকেলের যেই সর্বোচ্চ অর্জন যদি আমরা বলি তাহলে হচ্ছে ব্রাজিলের সাথে অলিম্পিক জয়। সে অলিম্পিক জয়ের ম্যাচে তিনি জার্মানির বিপক্ষে ফাইনাল ম্যাচে যেই ফরমেশন এবং যে ট্যাকটিক্সটা অবলম্বন করেছিল সেই জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা এটাকে বলছি যে ফ্লুইড অ্যাটাকিং লাইন। সেই ম্যাচটার কিছু চিত্র দেখতে পারেন যেখানে তিনি একজনকে খুব বেশি ফ্রিডম দেয়। ওই জায়গাতে নেইমারকে লেফট উইংয়ে খেলিয়েছিলেন, উইং না, তাকে একটু মিডে নামিয়ে খেলিয়েছিলেন এবং প্লেয়ারদেরকে ডিস্ট্রাক্ট করা। এই যে অ্যাটাকিং লাইনে এসে তাকে একটু নিচে আসতে প্লেয়ার ডিস্ট্রাক্ট হয়ে যায়, কারণ নর্মালি একজন ভালো ফুটবলারকে অন্য দলের ফুটবলাররা সবসময় করা মার্কিংয়ে রাখে। সো সবাই চিন্তা করে যে না, তাকে একটু মানে বিষয়টা কিছুটা ফলস নাইনের মতো আর কি। আর চতুর্থ যদি বলি এই ট্রানজেকশনাল প্লে, যেটা মানে হচ্ছে যে আপনার উপরে উঠে নেমে এসে মানে এক দ্রুত, এই জায়গাতে আমাদের ফুটবলাররা একটু সমস্যায় পড়তে পারে, কারণ আমাদের অনেক ফুটবলারই ইউরোপিয়ান যে ট্যাকটিক্স সেটা বুঝে না। এটা একদম সত্যি কথা, কয়েকজন ফুটবলার বাদ দিয়ে, এবং তাদের ফিটনেস অনেক ঘাটতি রয়েছে। যে ট্রানজেকশন যে পিরিয়ডটা রয়েছে, সে অ্যাটাকে গেলেও আবার যখন একটু নিচে নামে আসতে হয় তখন তার যেই স্ট্রেংথ কম থাকে, তার ফিটনেস ভালো না। আপনি আমাদের ফুল ব্যাকদের কথাই চিন্তা করতে পারেন, মিডফিল্ডারদের যদি আমি হামজা, সমিত, জামালরা ছাড়া ওদের কথা, বাকিদের কথা ভাবেন তাহলে তাদের কী অবস্থা। এটাকেই বলছি যে উঠে নেমে আসা। পরে হচ্ছে মিড ব্লক ডিফেন্সিভ শেপ, 5 নাম্বার বিষয়টা। মিড ব্লক ডিফেন্সিভ শেপে ওই আমি আগেই বলছি যে ফরমেশনের সময় বলে দিয়েছিলাম যে কি করে মিড ব্লক ডিফেন্সিভ শেপে উনি কখনোই বেশিরভাগ হচ্ছে যে লো ব্লকের দিকে যায় না। সো আমাদের 4 জন ব্যাকলাইন আসেই অলরেডি, হচ্ছে 2 জন মিডফিল্ডার যারা ডিফেন্সিভ মিডফিল্ডার, তারাও একটু নিচে নেমে আসে, প্লাস উপর থেকে 2 উইঙ্গাররা একটু নিচে নেমে এসে কোথায় মিড লাইনের একটু নিচে নেমে এসে দুইটা কমপ্যাক্ট লাইন কিন্তু তৈরি করে, এবং ওই জায়গাতে
এই যে কি বলে এটাকে অফসাইডের ট্র্যাকে ফালানো এবং প্লেয়ারদেরকে দুই সাইড থেকে কমপ্যাক্ট করে এটা করা, লাইন তৈরি করা, আর উপরে একজন স্ট্রাইকার এবং যে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার তিনি থাকেন। আর পরবর্তীতে এই ছিল মোটামুটি তার ট্যাকটিক্সের বিষয়। আর এই ট্যাকটিক্সগুলো আসলে ইউরোপিয়ান ফুটবলে আমরা প্রতিনিয়ত দেখতে পাই, এবং যারা ইউরোপিয়ান ফুটবল ফলো করেন তাদের জন্য এটা আসলে বোঝা খুব একটা বেশি কষ্টকর হবে না। এবং আশা করছি যে আমাদের হামজা, সুমিত, জামাল বা ভালো মানের যারা ইয়াং ফুটবলার জায়ান্ডার রয়েছে তারা কোচ রোজারিও মিকেলের এই ট্যাকটিক্স খুব আরামেই বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী খেলতে পারবেন। তবে শঙ্কার জায়গা তো আছেই অবশ্যই, ভালো দিক খারাপ দিক রয়েছে, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের যেই এই দলটা কিভাবে আসলে তার আন্ডারে কাজ করবে সেটার উপরে আলাদা একটা ভিডিওতে, সেই ভিডিওটা আপনারা দেখতে চান কিনা সেটি কমেন্ট বক্সে জানান। সো এখন আমরা আলোচনা করব হচ্ছে রোজারিও মিকেলের শক্তির জায়গা এবং তার যেই দুর্বলতার জায়গা রয়েছে। তার শক্তির জায়গা হচ্ছে তার স্ট্রং ডিফেন্সিভ ব্যালেন্স থাকে একটা টিমে, তার ফরমেশনে এফেক্টিভ কাউন্টার অ্যাটাকসে যেতে পারে, তারপরে ফ্লেক্সিবল অ্যাটাকিং মুভমেন্ট থাকে, তারপর হচ্ছে যে ওয়ার্ক ওয়েল উইথ টেকনিক্যালি স্কিল প্লেয়ার, সে যেই টেকনিক্যালি স্কিল যে প্লেয়াররা রয়েছেন তাদের সাথে খুব ভালোভাবে কাজ করতে পারে। সো একটা সূত্র আমরা নিউটনে শুনছি যে এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়ালেন্ট অফ ফিজিক্স রিঅ্যাকশন। সো তার যদি শক্তিমত্তার দিক থাকে তাহলে তার দুর্বলতার জায়গাও অবশ্যই থাকবে। সো পটেনশিয়াল কিছু উইকনেস আছে, এগুলোর মধ্যে একটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ক্যান বিকাম টু কনজারভেটিভ ইফ প্লেয়ার্স লেক ক্রিয়েটিভিটি। কোনো প্লেয়ারের মধ্যে যদি ক্রিয়েটিভিটির অভাব থাকে তাহলে তার সাথে কাজ করতে তাকে একটু কষ্টে পড়তে হয়। এই জায়গাতে আমাদের দেশীয় ফুটবলারদেরকে নিয়ে অবশ্যই তাকে ভোগান্তিতে পড়তে হবে যদি শেষ পর্যন্ত সে আসে আর কি। এরপর হচ্ছে স্ট্রাগলিং মানে এগেনস্ট তার যে শক্তিশালী প্রতিপক্ষ, তাকে ডিফেন্সিভ ব্লকে যারা বেশিরভাগ খেলে, যারা ডিফেন্স লো ব্লক খেলে, ওই প্রতিপক্ষের বিপক্ষে তার দল সবসময় ভুগেছে এবং এটা মানে অস্বীকার করার কিছু নাই। তার ম্যাচের বিভিন্ন ম্যাচগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। আর হচ্ছে যে কিছু ইন্ডিভিজুয়াল ফুটবলারদের যদি কোনো ল্যাকিং থাকে সেটাও প্রথমের মতোই, তাহলেও কিন্তু তার এই জায়গাতে এগুলো দুর্বলতা হিসেবে কাজ করে। সো তার ট্যাকটিক্স, ফরমেশন সব কিছু দেখার পর আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে তার অধীনে যে কোনো দলই আসলে অনেক বেশি ব্যালেন্সড হয় অ্যাটাকিং এবং ডিফেন্সিভলি, এবং তিনি যেহেতু বিভিন্ন ইউথ টিমে বেশি কাজ করেছেন তাই তিনি তরুণ ফুটবলারদেরকে আসলে প্রাধান্য দেয়। এই জায়গাটায় আসলে এটি খুব বেশি সুখবর, কারণ বাংলাদেশে ইতিমধ্যে অনেক যেই বংশোদ্ভূত ফুটবলাররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর পূর্ববর্তী কোচদের সিন্ডিকেটের যে বিষয় সেটা তো আমরা দেখেছি, এই প্লেয়ারদেরকে না ডাকা, ডেকে নিয়ে এসে না খেলানো। সো ইউরোপিয়ান ট্যাকটিক্স যারা বুঝে ওই ফুটবলারদেরকে তিনি অবশ্যই প্রাধান্য দিবে। এই জায়গাতে অরিজিন ফুটবলারদের জন্য একটা কিন্তু দারুণ সম্ভাবনার দুয়ার খুলে যাবে। সো আপনারা কি চান কিনা পরবর্তী ভিডিওতে এই রোজারিও মিকেল এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যেই কম্বিনেশন কেমন হবে, কীরকম ফুটবল এই কোচের অধীনে বাংলাদেশ খেলবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হোক, কিংবা কোন ফুটবলার কোন পজিশনে খেলাবে, এই কোন ফুটবলার থাকবে কোন ফুটবলার থাকবে না, তাহলে সেটি আপনি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।